আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সামনেই হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট যে পরীক্ষাটা আছে। তো জাহাঙ্গীরনগর ডি ইউনিটের সবচাইতে মজার বিষয় হচ্ছে তারা সব সময় তাদের নির্দিষ্ট যে প্যাটার্ন সেই প্যাটার্ন একদম 100% ফলো করে। তো আসলে সবাই মেডিকেল প্রিপারেশন নিছিলা এবং মেডিকেল অনেকেরই হয় নাই। তো আমরা সেই এত কম সময়ের মধ্যে তোমাদের পক্ষে আবার নতুন করে সব অ্যানালাইসিস করে সলভ করাও সম্ভব না। এর জন্য আমরা সবচেয়ে সুন্দর করে অ্যানালাইসিস করে বায়োলজির সাজেশন বানাইছি। তোমার কাজ হচ্ছে এই বায়োলজির সাজেশনটার আজকের জাস্ট 10-15 মিনিট আমার কথাটা শুনবা এবং ডিসক্রিপশন বক্স থেকে এর পিডিএফটা ডাউনলোড করবা এবং ডাউনলোড করে এই যেই টপিকগুলো আমি তোমাকে অ্যানালাইসিস করে দিব সেই অ্যানালাইসিসের করা টপিকগুলার জাস্ট কোশ্চেন ব্যাংক থেকে জাহাঙ্গীরনগর এই ডি ইউনিটের যে কোশ্চেন ব্যাংক থেকে এই টাইপের এই টপিকগুলার কোশ্চেন তুমি সুন্দর করে সলভ করে ফেলবা। সো চলো আমরা শুরু করি। সবার প্রথমে হচ্ছে আমাদের কোষ এবং কোষের গঠন। কি বলছি? কোষ এবং কোষের গঠন যেই আমাদের অধ্যায়টা আছে, তুমি শুরু করবা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম 37 বার প্রশ্ন আসছে। এখান থেকে কি টাইপের প্রশ্ন আসবে আমি তোমাকে বলি। সেটা হচ্ছে ফার্স্টে তুমি ক্রোমোজোমের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা খুব ভালো করে পড়ে নিবা। ক্রোমোজোমের স্ট্রাকচারটা খুব ভালো করে পড়ে নিবা। দেন তুমি হচ্ছে ক্রোমোজোমের যে নাম্বার, ক্রোমোজোম নাম্বারের যে ছকটা আছে না, যে ধরো মানুষের কত, গমের কত, রেশম পোকার কত, কিউলেক্স মশার কত, এই যে ক্রোমোজোমের যে নাম্বার আছে সেটা পড়ে ফেলবা, তোমার ক্রোমোজোম টপিক শেষ। চলে আসবা কোষ ঝিল্লি। 15 বার কোশ্চেন আসছে। তুমি ক্যান ইউ ইম্যাজিন ম্যান যে কোষ ঝিল্লি থেকে 15 বার কোশ্চেন আসছে। তাহলে কোষ ঝিল্লির যে গঠন আছে আমাদের, কোষ ঝিল্লির গঠন থেকে শুরু করে তার যে ফ্লুইড মোজাইক মডেল, প্রত্যেকটা টপিক তুমি সুন্দর করে পড়ে ফেললা। এরপর আসে জেনেটিক কোড। জেনেটিক কোড সব কিছু লাগবে না, তোমাকে একটা জিনিস জানতে হবে, জেনেটিক কোডের অপর নাম কি বলতো? জেনেটিক কোড হচ্ছে আমাদের মানুষের যেই বায়োকেমিক্যাল ভিত্তি বা জেনেটিক্সের জৈব রাসায়নিক ভিত্তি। এখান থেকে তোমাকে জানতে হবে হচ্ছে স্টার্ট কোডন এবং স্টপ কোডন। এই জাস্ট দুইটা টপিক জানলেই হবে। এবং জেনেটিক কোডের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যবলী আছে, যে জেনেটিক কোড কখনো ওভারল্যাপ করে না, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু ট্রিপলেট হয়, সব কিছু জেনেটিক কোডটা তুমি পড়ে ফেললা। এবং জেনেটিক কোড মুখস্থ করার একটা সুন্দর ট্রিকি ক্লাস বললাম। ভালো করে পড়তে হবে। এবং আরএনএর যে প্রকারভেদ আছে, ঠিক আছে, মানে ক্লাসিফিকেশন যে পার্টটা আমরা বলি, আরএনএর যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশন যেরকম কোন আরএনএ কি কাজ করে, আমি যদি তোমাকে বলি এনজাইম হিসেবে কাজ করে কোনটা বা এনজাইমের কাঠামো প্রদান করে কে, তুমি কি দেখাবা? উত্তর হচ্ছে মাইনর আরএনএ। এই যে বিভিন্ন 5 প্রকার বা কোনো বইতে 6 প্রকার লেখছে, 6 প্রকার আরএনএর যে কাজ এবং স্ট্রাকচার, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এটা পড়ে ফেললাম। এরপরে তুমি আসো প্লাস্টিড। প্লাস্টিড কি আমি ফার্স্টেই পড়বো হইতেছে, প্লাস্টিডের দেখবা বিভিন্ন প্রকার প্লাস্টিড আছে, তাই না? যেরকম ক্রোমোপ্লাস্ট, তারপরে লিউকোপ্লাস্ট, তারপরে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। তো এই লিউকোপ্লাস্টের মধ্যে আবার কিছু টাইপস আছে, যেমন অ্যালিউরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়, তাই না? তারপরে অ্যামাইলোপ্লাস্ট কোথায় পাওয়া যায়। এই যে প্রকারভেদটা আমি সবার প্রথমে পড়বো। এরপরে তুমি কি পড়বা? প্লাস্টিডের দেখবা যে বিভিন্ন আকৃতি আছে, যেরকম আমি যদি তোমাকে বলি ক্লোরোপ্লাস্ট পেয়াল আকৃতি কোথায় পাওয়া যায়, অয়ডোগোনিয়ামে কোন আকৃতির পাওয়া যায়, লেন্স আকৃতির কোনটা। এরপরে তুমি প্লাস্টিডের মধ্যকার যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা পড়ে ফেললা। মাইটোকন্ড্রিয়ার বেলায় সেম, জাস্ট স্ট্রাকচারটুকু পড়লেই হবে। আমি যদি তোমাকে বলি সেটা হচ্ছে ক্রিস্টি। আমি যদি তোমাকে বলি যে ক্রিস্টি কোথায় পাওয়া যায়, তুমি কি দেখাবা? মাইটোকন্ড্রিয়া, তাই না? খুব সহজ জিনিস। আর রাইবোজোম আর লাইসোসোম, এই দুইটার থেকে জাস্ট পড়তে হবে হইতেছে আমাদের ফাংশন, জাস্ট ফাংশন, আর কিচ্ছু না। রাইবোজোম কি কাজ করতেছে, লাইসোসোম কি কাজ করতেছে। আমরা জানি রাইবোজোমের প্রধান কাজ প্রোটিন তৈরি করা, লাইসোসোমের প্রধান কাজ হচ্ছে অটোলাইসিস এবং অটোফ্যাগি। এই যে দুইটা টপিক, অটোলাইসিস
কখন তুমি অটোলাইসিস দাগাবা আর কখন তুমি অটোফ্যাগি দাগাবা, এই দুইটা জিনিস বললাম চমৎকার করে, বইতে সুন্দর করে লেখা আছে, তুমি জাস্ট পড়লেই হবে। এরপরে কি আছে, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, আর একটা হচ্ছে আমাদের কি আছে, রেপ্লিকেশন, তাই না? তোমাকে আর কিচ্ছু জানা লাগবে না, তুমি জানতে হবে যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কি হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ট্রান্সলেশন প্রক্রিয়ায় আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, আর রেপ্লিকেশনে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়। দেখো এই যে হাতে গোনার টপিকগুলো আমি তোমাকে বলে দিলাম কি কি পড়তে হবে, ক্লাসটা না করলে বললাম তুমি বুঝতে পারা। এখন তুমি একটা এই চ্যাপ্টারটা খুলো, তোমার অনায়াসে সুন্দর মতো এই চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে একদম সংক্ষেপে, কম্প্যাক্টলি। আচ্ছা চলে আসো, আমরা এরপরে চলে আসি হচ্ছে আমাদের কোষ বিভাজন চ্যাপ্টার হইতেছে আমাদের 2। চ্যাপ্টার 2 এর মধ্যে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে কি, আমাদের হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, তাই না? নিউক্লিয়াসের বিভাজন। তো নিউক্লিয়াসের বিভাজন বলতে আমি তোমাকে বুঝাইতেছি হচ্ছে আমাদের এই যে মাইটোসিস, এই মাইটোসিসের যেই ধাপ সমূহ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এদের যে ঘটনাবলী ঘটে, যেটা তুমি ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছো, জাস্ট সেটা পড়লেই হবে। মিওসিস একের যেই লেপটোটিন আছে না, লেপটোটিন, জাইগোটিন, তারপরে কি প্যাকাইটিন, তাই না, ডায়াকাইনেসিস, এটসেট্রা এটসেট্রা, ডিপ্লোটিন, এদের ঘটনাবলী পড়তে হবে। যদি আমি তোমাকে বলি সেটা হচ্ছে যে ক্রসিং ওভার ঘটে কোন ধাপে, এই এত এরকম সহজ সহজ প্রশ্নই আসবে, ট্রাস্ট মি, সহজ সহজ প্রশ্নই আসবে। যদি আমি তোমাকে প্রশ্ন করি যে ক্রসিং ওভার কোন ধাপে ঘটে, তুমি কি উত্তর দিবা? অবশ্যই প্যাকাইটিন। অর্থাৎ এই যে মিওসিস একের উপধাপ সমূহে যে সকল ঘটনাবলী ঘটে, যে সকল কি ঘটনাবলী আছে, সেগুলি পড়লে হবে। কোষ চক্র জাস্ট তুমি পড়বা হচ্ছে সময়কাল এবং ঘটনাবলী। আমি যদি তোমাকে বলি এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এটা প্রয়োজন হয় কোথায়? উত্তর হচ্ছে আমাদের গ্যাপ 2 থেকে যখন এম ফেজে প্রবেশ করে, তখন এর মাঝখানে আমাদের এই এমপিএফ ফ্যাক্টরটা প্রয়োজন হয়। আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস কি আছে, যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের যে কুফল, যেমন আমি যদি তোমাকে বলি যে আমাদের ক্যান্সার হচ্ছে, তাই না, ক্যান্সার হচ্ছে কোন জিনটার কারণে? আমরা জানি P53 নামক একটা জিন আছে, এইটা কোষ বিভাজনকে বিরত রাখে, একটা কোষকে বিভাজিত হওয়ার থেকে বিরত রাখে। এখন কোনো কারণে যদি P53 জিনটা ডিফেক্টিভ হয়ে যায়, তখন কি হয়? আমাদের ক্যান্সার হয়। তাহলে এই যে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ বললাম, এটা ছিল P53। এছাড়া আর একটা কি জিনিস আছে আমরা জানি, সেটা হচ্ছে কোষের নিয়ন্ত্রিত মৃত্যু, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, যেটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। তো এই অ্যাপোপ্টোসিস কোথায় হচ্ছে? আর যত উদাহরণ আছে সব অ্যাপোপ্টোসিসেরই ভাই, বইতে নেক্রোসিসের কোনো উদাহরণ নাই। যেরকম ভ্রূণের 4টা আঙুল লাগানো থাকে, এটা পরবর্তীতে ফাঁকা হয়ে যায়, মাঝখানের এই যে টিস্যুগুলা বিনষ্ট হয় কিভাবে? অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। তো নেক্রোসিস আসলে কি? নেক্রোসিস হচ্ছে কোনো বিষাক্ত পদার্থের কারণে কিংবা অক্সিজেনের অভাবে কিংবা ব্লাড সাপ্লাইয়ের অভাবে যদি কোনো টিস্যু মারা যায়, তখন আমরা সেটাকে নেক্রোসিস বলি। এইটুক পড়ে ফেললেই তোমার দ্বিতীয় অধ্যায় শেষ। চলে আসো আমাদের তৃতীয় অধ্যায় বললাম নাই, কারণ কি আমরা বললাম সবাই এই জিনিসটা খুব সুন্দর করে জানো তোমরা অলরেডি, যে আমাদের জাহাঙ্গীরনগর ডি ইউনিটে বললাম আমাদের শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হবে। কি হবে? জাস্ট শর্ট সিলেবাস থেকে প্রশ্ন করা হবে। এবং আমি তোমাদেরকে আবারও বলতেছি, সেটা হচ্ছে ভাই বেশি আর কিচ্ছু এখন নতুন করে পড়ার দরকার নাই। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস অনুযায়ী কোশ্চেন ব্যাংক, জাহাঙ্গীরনগর ডি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা নাও, কোশ্চেন ব্যাংক সলভ করো। আসো আমরা অনুজীবের মধ্যে যাই। অনুজীব অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, 24টা কোশ্চেন আসছে, অর্থাৎ কোন ব্যাকটেরিয়ার উপকার দিক কি, অপকার দিক কি, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে তুমি বললাম প্রথমেই ব্যাকটেরিয়া শুরু থেকে পড়া শুরু করবে না, তুমি কি পড়বা? প্রথমেই তুমি ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব পড়ে ফেললা, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব পড়ে ফেললা। দেখো এইখান থেকেই 24 আর 10 34টা কোশ্চেন আসছে জাস্ট 2টা টপিক থেকে। দিস ইজ সামথিং দ্যাট উই কল অ্যানালাইসিস, যে ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব এবং ভাইরাস অর্থনৈতিক গুরুত্ব। তুমি পড়ে যাও, ইনশাল্লাহ একটা কমন পাবা। এরপরে আসো, সেটা হচ্ছে ভাইরাসের গঠন এবং প্রকারভেদ। আমি যদি তোমাকে বলি ডিম্বাকার ভাইরাস কোনটা, তাই না, আমরা জানি ইনফ্লুয়েঞ্জা, ইন্ডিয়াতে মনে রাখি। আমরা যদি বলি দণ্ডাকার ভাইরাস কোনটা, এই যে ভাইরাসের প্রকারভেদ। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ডিএনএ ভার্সেস আরএনএ ভাইরাস, তাই না, কোনটা ডিএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস, কোনটা ডিএনএ একসূত্রক, কোনটা আরএনএ দ্বিসূত্রক, ভাইরাসের প্রকৃতি। এই ভাইরাসের প্রকৃতির বিষয়টা কি বলছে, ভাইরাসের আসলে স্ট্রাকচারটা পড়তে হবে। এবং তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ভাইরাসের কিছু সাব ভাইরাল সত্তা আছে। যেরকম আমি যদি তোমাকে বলি ভিরিয়ন আছে, তারপরে ভিরয়েড আছে না,
ভিরয়েড আছে, তারপর প্রিয়ন্স আছে। যেরকম আমি যদি তোমাকে বলি যে নিচের কোনটির কারণে ম্যাট কাউ রোগ হয়, তুমি কি উত্তর দিও? তো হচ্ছে প্রিয়ন্স। তো এগুলি বললাম তোমার অটোমেটিকলি মেডিকেলে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ভালো মতন পড়া আছে। এরপরে জাস্ট আবিষ্কার, আকৃতি, বৈশিষ্ট্য, ভাইরাসের বৈশিষ্ট্য পড়লেই হয়ে গেছে। ব্যাকটেরিয়া থেকে সেরকম কিছু লাগবে না। যেই জিনিসটা আমাদের আরেকটু লাগবে সেটা হচ্ছে যদি এক্সট্রা তুমি একটু সময় পাও, ম্যালেরিয়া থেকে একটু পড়ে ফেলবা। ম্যালেরিয়ার জাস্ট তোমার কি লাগবে জানো? সেটা হচ্ছে জাস্ট জীবনচক্র। জীবনচক্রের যে ঘটনা বলি পড়লেই হবে। যেরকম আমি যদি তোমাকে বলি রোজেট নামক যে দশাটা থাকে বা সাইজন নামক যে দশাটা পাওয়া যায়, এই সাইজন কোন দশায় দেখা যায়, মানে ধরো, কিংবা আমি যদি তোমাকে বলি সাফনার্স দানা কোন পর্যায়ে দেখা যায়, এই যে পর্যায়ের নামগুলা এবং তার সাথে সংশ্লিষ্ট ঘটনাগুলি পড়লেই তোমার অণুজীব অধ্যায় শেষ। চলে আসবো আমরা হচ্ছে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের বেলায়, অধ্যায়টা বেলায়, অর্থাৎ সপ্তম অধ্যায় কি আছে? সপ্তম অধ্যায়টা আমরা জানি বোটানির একটা বেসিক চ্যাপ্টার, যেটা এইচ অ্যান্ড এভরিথিং ভার্সিটি বলো, মেডিকেল বলো, সেখান থেকে কোশ্চেন করবে। সবার প্রথমে আসা হচ্ছে পুষ্পবিন্যাস, যেটাকে আমরা বলতেছি হচ্ছে স্টিভেশন বা প্লাসেন্টেশন। এই যে যাবতীয় যত উদাহরণ, যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল সবাই বললাম পারো এবং সবাই পড়ছো, তোমার এখন নতুন করে এক্সট্রা কিচ্ছু পড়া লাগতেছে না। তুমি দেখো পুষ্পবিন্যাস পারো কিনা, তুমি দেখো স্টিভেশন পারো কিনা, যদি পারো পড়ারই দরকার নাই। প্লাসেন্টেশন কোনটা পাওয়া যায়, সাইকাসের বৈশিষ্ট্য, স্বভাব, বাসস্থান, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীকটা আমাদের লাগবে, সাইকাসের গঠন বৈশিষ্ট্য আমাদের লাগবে। শেষে যায় তুমি জাস্ট একটা কাজ করবা, সেটা হচ্ছে আমাদের আবৃতবীজী উদ্ভিদের যেই পোয়েসি আর হচ্ছে ভার্সেস মালভেসি, এইখান থেকে তুমি জাস্ট দুইটা জিনিস পড়বা। এক নাম্বার সেটা হচ্ছে এদের শনাক্তকারী বৈশিষ্ট্য, কি পড়বা? শনাক্তকারী বৈশিষ্ট্য। 2 নাম্বার নিচের কোনটা পোয়েসি গোত্রের উদ্ভিদ, নিচের কোনটা মালভেসি গোত্রের উদ্ভিদ, অর্থাৎ এক্সাম্পল বা উদাহরণ। বাস আমাদের টোটাল যেই আবৃতবীজী নগ্নবীজী ছিল সেটা শেষ। এখন আসো আমরা চলে আসি টিস্যু এবং টিস্যুতন্ত্র। তোমাকে পড়তে হবে ভাস্কুলার টিস্যুতন্ত্রের প্রকারভেদ, অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে দ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, হ্যাঁ আমি সেটুসে বললাম যে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায় কোথায়, তুমি পারতেছো কিনা? ঠিক আছে, আমরা জানি দীপা, কুশলা, কুমড়া, শশা, লাউতে সমদ্বিপার্শ্বীয় পাওয়া যায়। যাই হোক, তো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য তো আমাদের জানতে হবে। হ্যাঁ, আর হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র নামক, দেখবা আমাদের হাসান স্যারের বইতেই এপিডার্মাল টিস্যুতন্ত্র নামক একটা আছে, মানে তোমাকে কি বলবো, শিরোনামই আছে। শিরোনামে যেই টপিকটা, যেই প্যারাটা লেখা আছে হাসান স্যারের বই থেকে তুমি পড়ে ফেললাম, দেখো আমার টিস্যুতন্ত্র শেষ। অ্যানালাইসিস বলতেছে এইটুকু হলেই তোমার শেষ মুহূর্তের প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। উদ্ভিদ সাহিত্যত্ব, এখানে একটা কথা আমি সুন্দর করে লিখে রাখছি, বলছি কি এই চ্যাপ্টারের সবগুলো টপিকই পড়তে হবে খুব ভালোভাবে, তবে সালোক সংশ্লেষণ এবং সবাদ শোষণের ধাপগুলো বেশি গুরুত্বপূর্ণ। কাহিনী হচ্ছে ভাইয়া, এই যে কথাটা আপনি লিখছেন, এই কথাটা তো একটু গাঞ্জাঘড়ি কথা হয়ে গেল, যে এখন তো আসলে তাহলে অ্যানালাইসিস করে পাইলেন কি? আমি তোমাকে বলবো যাদের সময় আছে তোমরা কি করবা, এই অধ্যায়টা যদি ভালো মতো পড়ার তোমার মতো সাহস থাকে, মনে সাহস থাকে, পড়লা। যদি সাহস না পাও, তোমার কিচ্ছু করা লাগবে না। তুমি এই অধ্যায়ের যাবতীয় যত ভার্সিটি কোশ্চেন আছে না, ভার্সিটি কোশ্চেনগুলো সলভ করে ফেলবা, জাস্ট ভার্সিটি কোশ্চেনগুলো সলভ করবে। এখন জাহাঙ্গীরনগর ডি ইউনিটে যখন তুমি ফার্স্টে তো জাহাঙ্গীরনগর ডি ইউনিটের কোশ্চেনগুলো সলভ করবা, তখন তুমি দেখবা এইখানে কিছু অ্যাটিপিক্যাল প্রশ্ন হয়। অ্যাটিপিক্যাল প্রশ্ন কি, যেটা তোমার মেডিকেলের সাথে যায় না। যেমন আমি তোমাকে যদি বলি নিচের কোনটি ক্লোরোফিল এর সংকেত, নিচের কোনটি ক্লোরোফিল বি এর সংকেত, ঠিক আছে না? তারপরে আমি যদি তোমাকে এরকম করে প্রশ্ন করি যে কোন ধাপে সালোক সংশ্লেষণের কোন ধাপে আসলে পানি তৈরি হচ্ছে, ঠিক আছে, এই টাইপের কিছু কোশ্চেন তুমি দেখবা, একটু অ্যানালাইটিক্যাল এবং একটু মুখস্থ টাইপের কোশ্চেন দেখবা যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে দেয়। তো তুমি ভার্সিটি কোশ্চেন সবগুলো যদি সলভ করো এবং জাহাঙ্গীরনগর ডি ইউনিটের যদি কোশ্চেন সলভ করো, তোমার ভেতরে বই না পড়লেও হবে, আমি বলে দিচ্ছি, না পড়লেও হবে, ইনশাল্লাহ হবে। আমরা চলে আসি, সেটা হচ্ছে জীব প্রযুক্তির মধ্যে। জীব প্রযুক্তি হইতেছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রত্যেকটা ভার্সিটি প্রত্যেকটা বছর প্রশ্ন দিবে এবং জাহাঙ্গীরনগর দিবে। সবার প্রথমে তুমি পড়বা প্লাজমিডের যাবতীয় যত বৈশিষ্ট্য আছে এবং প্লাজমিডের যাবতীয় যত প্রকারভেদ আছে, যেরকম আর প্লাজমিড, কোল প্লাজমিড আছে না, এই প্লাজমিডগুলো সুন্দর করে পড়ে ফেললা। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ সমূহ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট এবং কৃষি ক্ষেত্রের প্রয়োগ। দেখো, প্রয়োগের বললাম অনেক পার্ট আছে, বাট কৃষি ক্ষেত্রে প্রয়োগটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 19টা প্রশ্ন আসছে, এইটুক পড়ে ফেলবা, এনাফ। এখান থেকে আর কিচ্ছু তোমার পড়া লাগবে না। যদি পারো, একটু সম্ভব হয়, এর সাথে জাস্ট ভার্সিটি কোশ্চেনটা সলভ করো। এই অধ্যায়ের ভার্সিটি
অবশ্যই JUD সহ ভার্সিটি প্লাস JUD ইউনিটের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনগুলো তুমি সলভ করে ফেলাও, এখান থেকে আর আমাদের কিছু লাগবে না। আমরা চলে আসি হচ্ছে দ্বিতীয় পত্রে। দ্বিতীয় পত্রে আমাদের প্রাণী ভিন্নতা শ্রেণীবিন্যাস। দেখো তো, এই যে যাবতীয় যা পড়াশোনা তোমার অলরেডি মেডিকেলের জন্য পড়া আছে না, তাহলে কেউ যদি মেডিকেলের জন্য এই অধ্যায়টা ভালো করে পড়ে থাকে, আমি মনে করি এই অধ্যায়টা প্রাণী ভিন্নতা শ্রেণীবিন্যাস নতুন করে পড়ার কিচ্ছু নাই, বরঞ্চ তুমি জাস্ট এই অধ্যায়ের JUD ইউনিটের কোশ্চেনটা সলভ করে ফেলো। চলে আসো প্রাণীর পরিচিতি। প্রাণী বিজ্ঞান আমরা মেডিকেলের জন্য খুব ভালো করে পড়ে থাকি। প্রাণী পরিচিতির মধ্যে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম টপিক থেকে কম বেশি প্রশ্ন আসে। প্রাণীর পরিচিতি, তোমাকে আমি যদি বলি যে ভাই প্রাণীর পরিচিতি থেকে তুমি কি পড়বা, সবার প্রথমে আসো তো সেটা হচ্ছে রুই মাছ, তাই না? রুই রুই থেকে আমরা কি পড়বো? দাগানো লাইন, খুব কম লাইন আছে বললাম ভাই, দাগানো লাইন খুব কম আছে একদম। তারপরে আসো হাইড্রা। হাইড্রা থেকে কি পড়বো ভাইয়া? হাইড্রা থেকে পড়া খুব সিম্পল। হাইড্রা থেকে তুমি প্রথমে কি পড়বা? হাইড্রার কোষ অর্থাৎ সেল সমূহ, এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। এরপর একটা আদর্শ যে নিডোসাইট আছে, একটা আদর্শ নিডোসাইট, এই নিডোসাইটের গঠন পড়তে হবে। এরপরে তোমার যে নেমাটোসিস্ট আছে, নেমাটোসিস্টের যে প্রকারভেদ, নেমাটোসিস্ট, এই নেমাটোসিস্টের যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদ, আর লাস্টে আছে হচ্ছে হাইড্রার যেই চলন, হাইড্রার চলন, এইটুক পড়লেই হয়ে গেছে। ঘাসফড়িং, হ্যাঁ ঘাসফড়িং থেকে কি পড়বো? ঘাসফড়িং কোনো কিছু পারি না বা ঘাসফড়িং ভালোই লাগে না, কিচ্ছু করা লাগবে না, তুমি ঘাসফড়িং এর ভার্সিটি কোশ্চেনগুলো সলভ করো, ভার্সিটি কোশ্চেনগুলো সলভ করে যাও, এনাফ। চলে আসো পরিপাক এবং শোষণ। পরিপাক এবং শোষণ একটা মারাত্মক গুরুত্বপূর্ণ অধ্যায়। অবশ্যই এখানে JUD ইউনিটের কোশ্চেন তো সলভ করতে হবে, সাথে ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকে 18, এটা বলতে কি বুঝাইছে জানো? এখানে আসলে কোন এনজাইম কি খাদ্য পরিপাক করে এইটা, এবং কোন এনজাইমটা আসলে তোমার অগ্নাশয় অর্থাৎ প্যানক্রিয়াস থেকে ক্ষরিত হচ্ছে, আর কোন অগ্নাশয় আসলে তোমার কি বলবো আন্তরিক রস, আন্তরিক রস অর্থাৎ মেডিকেলের মতো আন্তরিক রস থেকে ক্ষরিত হচ্ছে আসতেছে, সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে না? এরপরে আসো লালা গ্রন্থি। লালা গ্রন্থির অবস্থান কোন নালীর মাধ্যমে সে মুখ বিবরে উন্মুক্ত হচ্ছে। যকৃত, যকৃতের গঠন, যকৃতের কোন খণ্ড বড়, কোন দুইটা খণ্ডের মাঝখানে কি লিগামেন্ট থাকে, আবরণের নাম কি, যকৃতের কোন খণ্ডের নিচে আমাদের গল ব্লাডার সংযুক্ত থাকে। অগ্নাশয়ের যেই আমরা মিশ্র গ্রন্থি বলি, তাহলে মিশ্র গ্রন্থি কেন বলতেছি? তার যেই হরমোন উৎপন্ন করতেছে, কি হরমোন, আর কি কি এনজাইম উৎপন্ন করতেছে কোন কোষ থেকে। পাকস্থলিতে খাদ্য পরিপাকের মধ্যে 10টা কোশ্চেন আসছে এখান থেকে, মাথায় রাখো। সো পাকস্থলিতে খাদ্য পরিপাক শিরোনামে আমাদের আজমল স্যারের যে টপিকটা আছে সেটা পড়ে ফেলবা। পরিপাকের স্নায়ুতন্ত্র হরমোনের ভূমিকা, এখানে একটা 8 নাম্বারের একটা কোশ্চেন আছে। বিষয়টা হচ্ছে এই জায়গাটা তুমি স্কিপ করতে পারো, যাদের খুব বেশি সমস্যা হয় তারা এই জায়গাটা স্কিপ করতে পারো, ঠিক আছে না? আমার কথা হচ্ছে আমি যদি স্কিপ করাতে আমার যদি টাইম বাঁচে, এবং এখানে ধরো একটা কোশ্চেন আসলো, আমি একটা কোশ্চেন দাগাইলাম না, সহজ। রক্ত এবং সংবহন যেই চ্যাপ্টারটা আছে, এইটা বললাম আমাদের খুব সহজ চ্যাপ্টার, কারণ আমরা মেডিকেলের জন্য এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ি, তাই না? এই চ্যাপ্টারটা খুব কি করি, ভালো করে পড়ি। সো আমি মনে করি যে রক্ত এবং সংবহন নিয়ে আসলে সেমন কোনো সমস্যা কারোরই হওয়ার কথা না। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের এভরিথিং, হৃৎপিণ্ডের এভরিথিং, হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের স্ট্রাকচার, তার কাজ, এবং হৃৎপিণ্ডের যেই আমাদের কি বলে জাংশনাল টিস্যু, শ্বেত রক্তকণিকার কাজ, রক্ত ও রক্তরস লোহিত রক্তকণিকার কাজ, আমাদের এই অধ্যায় শেষ। পারলে রক্ত তঞ্চনটা একটু দেখে যেও, একটু দেখে যেও, কাজে লাগবে, ঠিক আছে না? শ্বসন এবং শ্বাসক্রিয়ার সবগুলো টপিকই জিও এর জন্য ইম্পর্টেন্ট। অধ্যায়টা খুব ছোট। দেখো আমরা এখানে শ্বসন ও শ্বাসক্রিয়ার সবগুলো টপিক জিও এর জন্য গুরুত্বপূর্ণ, এটা আমি কেন লিখছি জানো? তোমার মেডিকেলের জন্য যে দাগানো লাইন আছে না, তোমার বললাম এখন দাগানো লাইন পড়তে সর্বোচ্চ শ্বসন ও শ্বাসক্রিয়ার 20 থেকে 30 মিনিট সময় লাগবে, একটু কষ্ট করে পড়ো, বাস হয়ে গেছে। চলন এবং অঙ্গচালনা থেকে খুব সহজ, খুব সহজ। তোমাকে লাগবে সেটা হচ্ছে কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগে দেখবে একটা ছক আছে, এই ছকের মধ্যে কোনটা কোন কার অস্থি এবং তার সংখ্যা কত, কথা বুঝতে পারছো? আমি যদি তোমাকে বলি নিচের কোনটা মুখমণ্ডলের অস্থি, নিচের কোনটা করটির অস্থি, নিচের কোনটা করটিকার অস্থি, নিচের কোনটা নিম্নবাহুর অস্থি, ঊর্ধ্ববাহুর অস্থি, তুমি পারতেছো কিনা? আর 2 নাম্বার টপিক হচ্ছে আমি যদি তোমাকে বলি যে সংখ্যা কত, যদি আমি তোমাকে বলি যে আমাদের মেরুদণ্ডে কত কত কতগুলা কতগুলা কশেরুকা পাওয়া যায়, তাহলে কতগুলো আসলে তোমার ভাসমান পশুকা কতগুলা, এই সংখ্যা রিলেটেড তথ্য পারতেছো কিনা? করটিকাতে সংখ্যা কয়টা আছে, এবং পেশি টিস্যু,
পেশি টিস্যুর দেখবা একটা ছক আছে, এই ছকটা তুমি পড়ে ফেলবা আজমল স্যারের তরুণাস্থির প্রকারভেদ, কোন প্রকার তরুণাস্থি কোথায় পাওয়া যায়, অলরেডি তোমরা মেডিকেলের জন্য এটা পড়ে আসছো। লাস্ট যেই চ্যাপ্টারটা আছে আমাদের জিন তত্ত্ব বিবর্তন, বারবার প্রশ্ন আসছে, একাধিক প্রশ্ন আসছে এবং একাধিক প্রশ্ন তুমি পাবাও, একাধিক প্রশ্ন তুমি এবারও পাবা। সবার প্রথমে তুমি পড়বা হচ্ছে সূত্র সময়ের ব্যতিক্রম, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটা, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটা, এবং শুধু সূত্রের ব্যতিক্রম নাম পড়লেই হবে না, অবশ্যই আমাদের নাম জানতে হবে, সাথে সাথে আমাদের সেই অনুপাতটাও জানতে হবে। আমি যদি তোমাকে বলি যে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হইতেছে কি আছে, পরিপূরক জিন আছে, তো এই যে পরিপূরক জিনের যে অনুপাতটা কত, পরিপূরক জিনেতে F2 জনুতে অনুপাতটা কত আসবে। এরপরে আসে হইতেছে তোমার দুইটা জিনিস খুবই 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 গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে লিথাল জিন, একটা হচ্ছে লিথাল জিন, এখানে সম্ভবত একটু প্রিন্টিং মিস্টেকের কারণে তোলা হয়নি। লিথাল জিন আর সেক্স লিঙ্ক ডিসঅর্ডার্স কোনটা, দেখো 18টা প্রশ্ন আসছে এই দুইটা মিলায়। লিথাল জিন এর প্রভাবে কোন রোগ হইতেছে আর সেক্স লিঙ্ক ডিসঅর্ডার্স হইতেছে কোন রোগের, মানে কোন কোন রোগগুলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার্স, এইখান থেকে 18টা প্রশ্ন আসছে স্টিল নাও। সো এটা বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। জিন তত্ত্বের বিষয়টা হচ্ছে মেন্ডেলের সূত্র ও বিবর্তন, এখান থেকে আসলে একটু প্রিন্টিং মিস্টেকের কারণে এরকম কথাটা চলে আসছে। তোমার লাগবে কি শেষে আসে হচ্ছে বিবর্তন, তাই না? বিবর্তন থেকে কিচ্ছু লাগবে না, তোমাকে লাগবে হচ্ছে বিবর্তনের মতবাদ, মতবাদ সময়ের নামগুলো মনে রাখবে। আমি যদি তোমাকে বলি পুনরাবৃত্তিক মতবাদ, পুনরাবৃত্তিক মতবাদ কে প্রদান করছে, তুমি বলবো হচ্ছে হেকেল, তাই না? তাহলে এই যে নামগুলা জাস্ট তুমি যদি পড়ো, এবং আমি এই যে তোমার 20 মিনিট ধরে যেই চিল্লাচিল্লি করলাম, এই 20টা মিনিট তুমি যদি একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনে যেভাবে পড়তে বলছি সেভাবে পড়ো, ইনশাল্লাহ যেও বায়োলজিতে আমি মনে করি মোর দ্যান 90% হুবহু কমন ফেলানো সম্ভব। ঠিক আছে, বেস্ট অফ লাক, টাটা।